আজকে হচ্ছে সুন্দরবনের পার্ট 2। সুন্দরবনে একদিনে আমরা কি কি করলাম, কোথায় গেলাম, সব থাকছে আজকের এই পার্টে। তো আমরা যে রিসোর্টে ছিলাম, রিসোর্টের নাম হচ্ছে পিয়ালি ইকো রিসোর্ট। আপনি যদি গাছপ্রেমী হন তাহলে আপনাকে অবশ্যই একবার হলেও এই রিসোর্ট থেকে ঘুরে আসতে হবে। এমন নাম না জানা অনেক গাছের দেখা মিলবে সেইখানে। আর এইটা হচ্ছে রিসোর্টের ডরমেটরি। এইখানে 8 জন শেয়ারিং বেসিসে থাকতে পারবে। আর রিসোর্টের এই পাশে আছে মোট 4টা কটেজ, 2টা ছিল এসি আর 2টা ছিল নন এসি। আমরা আমাদের জন্য নন এসিটা বুক করেছিলাম। আর এখানে কটেজে ঢোকার আগেই দেখি যে পাপা অলরেডি তার গল্প শুরু করে দিয়েছে। পিসি আস্তে আস্তে হাঁটতেছে। আমরা এখন সবাই চেক ইন করবো। সবাই খুবই ক্লান্ত, একটু ফ্রেশ হব আর কি। চেক ইন টেক ইন করে ফ্রেশ হয়ে দেন আমরা খুব সম্ভবত লাঞ্চের জন্য বের হতে পারি। রুমগুলো খুবই সুন্দর, খুবই স্পেশিয়াস, আর ভিউ অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। রিসোর্টের একটা পাশে দেখলাম যে তারা 2টা ট্রি হাউসের মতো বানিয়েছে। নিচতলায় ছিল টেন্টের ব্যবস্থা আর উপরে ছিল হ্যামকের ব্যবস্থা। রুমে চেক ইন করার পর ফ্রেশ হওয়ার পর চিন্তা করলাম যে যেহেতু এখনো আলো আছে, আলো থাকতে থাকতে দুপুরে এই টাইমটায় আমরা একটু আশপাশ থেকে গ্রাম ঘুরে আসি। বাকি সবাইকে বললাম, সবাই খুবই টায়ার্ড, তারা অলরেডি বিছনায় গড়াগড়ি করা শুরু করছে। এদিকে ম্যাথিউ আর আর্থার ওরা খুবই এক্সাইটেড ছিল আশেপাশে কি কি আছে এক্সপ্লোর করার জন্য। তাই এই দুজনে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বাইরে থেকে আসার পর দেখলাম যে আমাদের অলরেডি লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়েছে। লাঞ্চে অনেক আইটেম ছিল, টমেটো ভর্তা ছিল, ডাল ছিল, লাউ চিংড়ি, ভাত তো থাকবে অবশ্যই। এদিকে মিষ্টি কুমড়া ভাজি ছিল, ওইদিকে বাঁধাকপি ডিম দিয়েছিল, আর ছিল হলো মুরগির কষা। রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা ছিল এই ব্যালকনিটা। আপনি বিকেলবেলায় এখানে বসে বসে চা উপভোগ করতে পারবেন। ট্যুরে আসলে অবশ্যই নিজের পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে আসবেন, তা না হলে এত সুন্দর একটা জায়গায় এসে যদি ছবিই তুলতে না পারেন মন মতো, তাহলে আর কি হবে বলেন। লাঞ্চ করেই আমাদের ক্যানেল ক্রুজিং এর টাইম হয়ে গেল। আমরা ছোট্ট একটা এই বোটে সব মিলিয়ে 9 জন উঠেছিলাম। এই বোটটাই আর কি আমাদেরকে ভেতরে নিয়ে যেতে পারবে। সাধারণত সুন্দরবনের ভেতরে যে খালগুলা আছে, এই খালগুলা দিয়ে আমরা মূলত যাব। আর খালগুলা এত চাপা হওয়ার কারণে ওখানে কোনো ধরনের কোনো ইঞ্জিন চালিত বোট যেতে পারে না। এভাবে বৈঠা দিয়ে বেয়ে বেয়ে আর কি আমাদের যেতে হয়। আর আমরা যেই সময় ক্যানেল ক্রুজিংয়ে গিয়েছিলাম সময়টা আমাদের জন্য সুইটেবল ছিল না, কারণ তখন ভাটা অলরেডি শুরু হয়ে গেছে, পানি নামতে শুরু করছে। এখন ভাটা থাকলে যেটা হয় যে পানি নামলে বোট আটকে যায় কাদাতে, কারণ যখন এই সাইডগুলোতে একদম ভাটা থাকে তখন কাদা ছাড়া আর কিছু থাকে না। আমরা ছিলাম মাঝখানে, আমাদের নিচে ছিল পানি, উপরে ছিল গাছ। একটা কথা বলে না, জলে কুমির ডাঙায় বাঘ, আমাদের অবস্থা কিন্তু সেটাই ছিল। ক্যানেল ক্রুজিং করতে করতে আপনি যখন আকাশের দিকে তাকাবেন আপনি শুধু গাছ দেখবেন, আর মাঝখানে একটু ফাঁকে ফাঁকে আকাশ দেখা যাবে, একটু আলো পড়বে। এটা খুবই সুন্দর একটা দৃশ্য, খুবই মনোরম দৃশ্য। এখানে একবার হলেও সবার যাওয়া উচিত। আমাদের এইখানে বোটটা এই গাছের মধ্যে আর কি আটকে যায়, পরে অবশ্য অন্য সাইড দিয়ে আমরা যাই, অপর সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি। এইগুলা আসলে ভাটার সময় দেখা যায়, জোয়ারের সময় পানি এত উপরে থাকে গাছগুলো সেভাবে দেখা যায় না। আমরা এবার আমাদের রিসোর্টের দিকে ফিরে যাচ্ছি। আমরা প্রায় আধা ঘন্টার মতো ক্যানেল ক্রুজিং করেছিলাম, বেশি দূর যেতে পারি নাই কারণ ভাটা হয়ে গেছে, পানি অনেক নিচে নেমে গেছে, বোট আর যাচ্ছিল না। রিসোর্টে এসেই দেখলাম গোল্ডেন আওয়ার, এটাই সুবর্ণ সুযোগ ছবি তোলার। আমি চট করে পিসিকে বললাম, পিসি রেডি হয়ে নাও, শাড়ি পরো, চলো কয়েকটা ছবি তুলে নিই এই ফাঁকে, আদারওয়াইজ আমরা আর টাইম পাবো না, ছবি তোলা হবে না। আমার পিসি যেই বলা সেই কাজই করলো। খুবই সুন্দর লাগছে, গোল্ডেন আওয়ারের ছবিগুলো সব থেকে বেস্ট হয়। আর এদিকে আমিও ভাবলাম যে এত সুন্দর সুযোগ নষ্ট করা যাবে না, তাই আমিও চট করে রেডি হয়ে কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ সূর্য বেশিক্ষণ ছিল না, তবে যতক্ষণ ছিল ততক্ষণ ছবি অনেক সুন্দর আসছে।
ছবি তোলা শেষ করে আমরা চিন্তা করলাম যে আমরা গ্রামের বাজারের দিকে যাব। বাজারটা 3 থেকে 5 কিলোমিটার দূর হবে। আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিল। বাজারটা তেমন একটা বড় না, তবে বাজারে আমরা ফ্রেশ মাছ দেখলাম, কাঁকড়াও দেখলাম যে সেখানে একজন বসে বিক্রি করছে। আবার এইদিকে আরো কিছু মাছ দেখলাম, আমি মাছ চিনি না, আমি নাম বলতে পারতেছি না যে এগুলো এক্স্যাক্টলি কি মাছ। আর এদিকে এক সাইডে এক বৌদি অনেকগুলো জিলাপি ভাজতেছিল। পরে আমরা রিসোর্টে চলে আসলাম। এটা হচ্ছে রিসোর্টের রাতের বেলার চিত্র। রাতে এখানে এমন নীরবতা থাকে যে ভাবা যায় না। আমাদের ডিনারে ছিল হলো বারবিকিউটা রিসোর্ট থেকে দেওয়া হয়েছে, আর আমরা ওখানে এক্সট্রা করে মাছ কিনে, কোরাল মাছ কিনে আর কি ওটা বারবিকিউ করতে দিয়েছিলাম। সেদিন ছিল হাউসফুল, আর হাউসফুল থাকার কারণে স্থানীয় লোকশিল্পীরা মিলে গানের আসর বসিয়েছিল। আর এইটা ছিল হলো রিসোর্টের একটা বিড়াল, খুবই দুষ্টু। গান পরিবেশনের আগে একটু সাউন্ড চেক হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের গানের আসর শুরু হয়ে গেছে। আমরা সব মিলিয়ে 7-8টা গান শুনতে পেরেছি। আর মূল আকর্ষণ ছিল সুন্দরবন, বনকে ঘেরা একটা গান ছিল, সেটা আমি ধারণ করতে পারিনি। আর এছাড়াও অ্যাজ ইউজুয়াল বাংলা কিছু গান গেয়েছিল। ওখানে উপস্থিত সকলের কাছে এই লোকশিল্পীদের গানের আসরটা খুবই ভালো লেগেছে। সবাই একটা ভালো সময় কাটাতে পেরেছে। আর এদিকে হঠাৎ করে দেখি যে আমার মা আর ছোট পিসি গানের তালে তালে নাচা শুরু করে দিল। আমাদের থেকে দুজন বেশি যে এনজয় করেছে তা আপনারা বুঝতেই পারতেছেন। গানের পর্ব প্রায় শেষের দিকে, কারণ প্রায় 10:30 বাজে, আর গ্রামের একটা জায়গায় 10:30 মানে অনেক রাত। সেদিন হচ্ছে আমাদের সাথে আরেকটা টিম ছিল, তারা আসতে দেরি করে ফেলেছে, আস্তে আস্তে ওনাদের 9টা বেজে গেছে। এর জন্য গানের আসরটা বসতে সময় নিয়েছিল। গানের আসরের সাথে সাথে আমাদের ডিনারও একদিকে রেডি হচ্ছিল। আর এই যে আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে, ছিল বারবিকিউ আর লুচি। আর এখানে আমার সুন্দরবনের 2য় পর্ব শেষ। আগামীকাল সকালে আমরা সবাই করমজলের উদ্দেশ্যে বের হয়ে পড়বো, তারপর যাব মংলা, তারপর চলে আসবো যশোর। আর সেগুলো দেখবো আমরা আমাদের পর্ব 3-এ। ধন্যবাদ।